আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাবি একটাই, আর সেটা হচ্ছে সরকার পরিবর্তন। এরকম একটা দাবি উত্থাপিত হয়েছে আজ শহীদ মিনার থেকে। শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ ছিল, যেখানে ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, অভিভাবক, সর্বস্তরের মানুষের একটা ঢল নেমেছিল। আজকে আমি ডেইলি স্টার পত্রিকার এই সমাবেশের একটা ড্রোনের একটা ছবি আমার চোখে পড়ল। সেই ছবিটাতে দেখলাম যে সমস্তগুলো পথ শহীদ মিনারে যাওয়ার, সব পথ লোকারণ্য, তারা সবাই শহীদ মিনারে যাচ্ছেন। এবং সেখান থেকে এই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিলেন। এবং তিনি কি কথা বললেন? তিনি বললেন যে মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। দেখুন, দুটো দাবি কিন্তু আসলে হয়তো বলবেন যে একই, না এক না, আমি এক মনে করি না। দুটোই আলাদা দাবি। আলাদা দাবি কেন? তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন চেয়েছে এবং সেই সঙ্গে চেয়েছে ফ্যাসিবাদের বিলোপ। কোনো সন্দেহ নাই যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শাসন এখানে চালাচ্ছেন সেটাকে আপনি ফ্যাসিবাদ বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে এই সরকারের পতন হয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়ে গেল। নতুন যদি কোনো সরকার আসতে চায়, যদি কেউ আসে, তারা যদি ফ্যাসিবাদ আবার কায়েম করে, সেই বিষয়টাও কিন্তু, সেই আশঙ্কাটাও কিন্তু এই দাবির মধ্যে রয়ে গেছে। তার মানে আমরা এই দেশে, আমাদের এই প্রিয় দেশে আর কখনোই ফ্যাসিবাদ দেখতে চাই না, এই তো দাবি। এখন প্রশ্ন হচ্ছে, তারা যে দাবিটা করেছে, এই দাবির সঙ্গে মানুষের একাত্মবোধ অবশ্যই আছে, কিন্তু মানুষ ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই অনেক বড় বড় কাজ করা যায়। কিন্তু তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নটা হলো যে আদৌ কি সম্ভব এই দাবি অর্জন করা? খুব শিগগিরই কি আমরা সে ধরনের কিছু দেখতে পাবো? এই প্রশ্নটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। দেখুন, একটা সরকার যদি টিকে থাকতে হয় তাহলে তার পক্ষে অন্তত কিছু লোককে থাকতে হয়। একটা সরকারের পক্ষে কেউ নেই, তারপর সে কীভাবে টিকে থাকবে? এটা হয় না। আবার আরেকটা জিনিস হলো, রাষ্ট্রের কতগুলি স্তম্ভ থাকে, পিলার থাকে, যারা নাকি রাষ্ট্রটাকে টিকিয়ে রাখে। যেমন ধরা যাক পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারপর সেনাবাহিনী, তারপর প্রশাসন, তারপর বিচার বিভাগ, এ ধরনের কিছু স্তম্ভ থাকে যা নাকি রাষ্ট্রটাকে টিকিয়ে রাখে। আবার অন্যদিকে দুটো জিনিস থাকে, একটা হলো সামাজিক, মানে সমাজ কি বলছে, সমাজের মানুষ কি বলছে, আরেকটা হচ্ছে অর্থনৈতিক, দেশের অর্থনীতির কী অবস্থা। আমরা যদি সমাজের অবস্থা ধরি তাহলে সমাজের অবস্থা কিন্তু এই যে আজকের জনসমাবেশ, এটা হলো সমাজের চেহারা। এই সমাজ এই সরকারকে চায় না। এই সমাজের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে, তারা এই সরকারকে চাচ্ছে না। তারা সবাই মিলে বলছে যে তোমরা চলে যাও, তোমরা চলে গেলে আমাদের শান্তি, কারণ তোমরা থাকলে পর আমার ঘরের শিশুটা পর্যন্ত নিরাপদ থাকে না। তুমি থাকলে পর আমি আমার সন্তানকে ঘরের বাইরে পাঠিয়ে নিশ্চিন্তে ঘরে থাকতে পারি না। আমি জানি না সে বিকালে ফিরে আসবে নাকি তার লাশ ফিরে আসবে। এই অনিশ্চয়তা দেশের মানুষ চায় না। কাজেই এই সমাজ এখন যেটা আছে, সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে আপনি দেখবেন, সমস্ত জায়গায় দেখবেন মানুষের মধ্যে এই উদ্বেগটা কাজ করছে। এবং তারা এটুকু অন্ততপক্ষে বলছে, যারা সরকারের বিরোধিতা নাও করে তারাও অন্ততপক্ষে এটুকু বলে যে সরকার দেশ চালাতে পারছে না। আর অর্থনৈতিক দিক দিয়ে, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর নাজুক। এতটা নাজুক কখনো হয়নি। আমি অর্থনৈতিক নানা ধরনের কথা আপনাদের বলতে পারি, কিন্তু সেগুলো বলে কোনো দরকার নেই। আমি একটা সহজ হিসাব বলি আপনাকে, যে কোনো একটা দেশের অর্থনীতির অবস্থা বুঝতে পারবেন যে ডলারের দাম কীরকম ওঠানামা করছে। ডলার এখন দাম দাঁড়িয়েছে 125 টাকা। মানে গত 1 বছর আগেও এই ডলার 100 টাকার নিচে ছিল, এটা 125 টাকায় চলে গিয়েছে। এই সরকার পারেনি অর্থনীতিকে ঠিক রাখতে। ব্যাপক লুটপাট, নিজের লোকেরা লুটপাট করেছে, নিজের মন্ত্রীরা লুটপাট করেছে, এমপিরা লুটপাট করেছে, এবং ব্যবসায়ীরা যাদের তাদের ছত্রছায়া আছে তারা লুটপাট করে দেশের বাইরে বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, ব্যাঙ্কগুলোকে খোকলা বানিয়ে ফেলে দিয়েছে। কারা করেছে? সরকারি আনুকূল্যেই তারা কিন্তু কাজগুলি করেছে। অর্থনীতির অবস্থায় কেরোসিন বলতে পারেন আপনি। আর কি
আর ওই যে প্রথম যে বললাম স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো কি সরকারের পক্ষে সবাই আছে? হ্যাঁ, পুলিশ প্রথম থেকে খুব তীব্রভাবে ছিল, কিন্তু এখন আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পেরেছি, পুলিশও আর চায় না যে তারই আত্মীয়, তারই স্বজনের বুকে গুলি চালাতে। কারণ পুলিশও কিন্তু বেগে বসেছে। কারণ আপনি কত মারবেন? একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে, কোনো রকম অভ্যুত্থান নয়, কোনো রকম জঙ্গি আক্রমণ নয়, একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে 200 লোককে মেরেছেন, আর কত মারবেন? এবং এই 200 লোক কারা? এই দেশেরই নাগরিক। কারা মেরেছে? এই দেশেরই সরকার। এটা কেউ গ্রহণ করতে পারছে না, কেউ মানতে পারছে না। আবার তারপর যাদেরকে মারা হয়েছে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে, তাদের লোকদের নিয়ে নিয়ে ঢুকানো হচ্ছে জেলে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে। তো এটা সাধারণ মানুষ নিতে পারছে না। তো আর্মি, তাদের ভূমিকা আমরা দেখেছি। যখন কারফিউ জারি করা হলো, আমরা দেখেছি আর্মি কিন্তু জনগণের পক্ষেই ছিল, এবং এটাই হয়, দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জনগণের পক্ষেই থাকে। এবং আমরা এটাও দেখেছি কয়েকদিন আগে যে মিরপুর ডিওএইচএস আর্মিদেরই কিন্তু একটা আবাসিক জায়গা। এখানে অবসরপ্রাপ্ত আর্মি আছে, মানে যারা নাকি রানিং আর্মি অফিসার, তাদেরও বাসায় আছে এখানে। মিরপুর ডিওএইচএসের মানে বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলির থেকে লোকজন কিন্তু পুরো ওখানকার নিয়ম ভেঙে সেখানে কিন্তু মিছিল করেছে। এবং সেই মিছিলের দাবি কিন্তু একটাই, সেই মিছিলের দাবি একটাই, সেটা হলো তারা এই অবস্থা আর দেখতে চায় না। প্রশাসনের কী অবস্থা, প্রশাসন কী করছে এটা বলা বড় কঠিন। এরা বড় মানে চতুর টাইপের আর কি, মুখে বলে একটা, করে একটা, এবং গোপনে গোপনে অনেক কিছু করে। কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি, প্রশাসনও কিন্তু এখন সম্পূর্ণভাবে ক্লিন চিট দিচ্ছে না এই সরকারকে। আর থাকলো কি? বিচার বিভাগ দিয়ে পুরো সমস্যাটার, আমি মনে করি কতিপয় বিচারক এই পুরো সমস্যাটার মূলে রয়েছেন ওনারা। সেই 5 তারিখের সেই এক রায়, হাইকোর্টের রায়, তারপরে সুপ্রিম কোর্টের আপনার প্রধান বিচারপতির মন্তব্য, এবং সেটাকে দীর্ঘায়িত করার চেষ্টা, এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকে এই অবস্থা এসেছে। আর তাদের এই ব্যাপারে খুব বেশি কিছু করার মতো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না। সব মিলিয়ে আমি বুঝতে পারি না একটা সরকার টিকে থাকার জন্য যা যা দরকার তা এই সরকারে আদৌ আছে কি নেই, এটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে। এই অবস্থায় আগামী দিনগুলোতে কী হবে? আজকে কিন্তু সরকার পক্ষ বলেছিল যে গণভবনের দরজা খোলা, আপনারা আসেন, আলোচনা করেন, কিন্তু গণভবনে যাওয়ার কারো কোনো আগ্রহ ছিল না। মানে অন্ততপক্ষে এই সরকারের সঙ্গে আলোচনা করার জন্য কেউ আগ্রহ দেখায়নি। এটা কিন্তু সরকারের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। এই অশনি সংকেতকে সরকার কিভাবে কাটিয়ে উঠতে পারবে, কিংবা আদৌ পারবে কিনা, অথবা জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আদৌ বিজয় ঘটবে কিনা, সেটা দেখার জন্য আমাদের হয়তো, আমার ধারণা, আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।